চুলায় ভাত রান্না করছিলাম, হঠাৎ আগুন বেশি জ্বলে উঠল। ছেলে দৌড়ে এসে গ্যাস কমিয়ে দিল। আমার শাড়ির আঁচল আগুনের কাছে চলে গিয়েছিল। সে আমাকে দূরে টেনে নিয়ে বলল, মা সাবধান। তারপর আমার শাড়ির আঁচল ঠিক করে দিল। তুমি আহত হলে আমি বাঁচব কিভাবে? তার চোখে ভয়ের ছাপ। আমি বললাম, কিছু হয়নি তো। সে আমার হাত দুটো চেক করল। মা, এই আগুনের মতোই জ্বলছে আমার ভেতরে তোমার ভালোবাসা। চুলার আগুনের আলোতে তার মুখ লাল দেখাচ্ছিল। সে ভাতের হাঁড়ি নামিয়ে রেখে আমার দিকে ফিরল। মা, আমি তোমাকে ভালোবাসি। এই রান্নাঘরেই থাকতে চাই তোমার সাথে, স্বামী স্ত্রী হয়ে। গ্যাসের নীল শিখা আমাদের দিকে তাকিয়ে আছে যেন। তার কপালে ঘামের ফোঁটা। বিয়ে করো আমাকে, মা। আমরা এই ঘরেই সুখে থাকব। চুলার আওয়াজ আর তার হৃদস্পন্দন একসাথে শোনা যাচ্ছিল। আমি রান্নার কাজ ভুলে তার দিকে তাকিয়ে রইলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা বেগম। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম তাহের বেগম, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর শিমুল। রাহুল ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। শিমুল ১৫ বছর বয়সী, কলেজে যায়। আজ সকালে যখন চুলায় দুধ গরম করছিলাম, হঠাৎ রাহুল এসে আমার কাঁধে হাত রাখল। তার স্পর্শে আমার পুরো শরীরে এক অদ্ভুত কাঁপন অনুভব হল। সে বলল, মা তুমি এত সুন্দর কেন? আমি বিব্রত হয়ে বললাম, কি বলছিস রাহুল? সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আমি তোমার সৌন্দর্যে পাগল হয়ে যাচ্ছি। তার নিঃশ্বাসে আমার গলার পাশটা শিরশির করে উঠল। আমি ঘুরে তার দিকে তাকালাম। তার চোখে এক অদ্ভুত নেশা। সে বলল, মা আমি তোমাকে চাই। আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। কিন্তু হঠাৎ করেই রাহুল হাসতে শুরু করল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো? সে বলল, মা আমি আসলে তোমাকে বলতে চাচ্ছিলাম যে আমি তোমার কুকিং রেসিপিটা চাই। আজ আমার বন্ধুদের জন্য খাবার বানাবো। আমি হাসি চেপে বললাম, এভাবে বলিস কেন? সে বলল, মা তুমি যেভাবে রান্না করো সেটা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তোমার হাতের রান্নার সুবাস ঘরে ছড়িয়ে পড়লে মনে হয় স্বর্গের খাবার। আমি বুঝতে পারলাম রাহুল আসলে আমার রান্নার পদ্ধতি শিখতে চায়। সে বলল, মা আমার বন্ধুরা বলে তোমার বানানো বিরিয়ানি খেলে তাদের জিভে জল আসে। আজ তাদের জন্য একবার বানিয়ে দাও। আমি মনে মনে হাসলাম। ছেলেটা কত চালাক! আমাকে এভাবে কর্নার করে ফেলল। দুপুরে যখন বিরিয়ানি বানাচ্ছিলাম, রাহুলের বন্ধু সৌরভ এলো। সে আমাকে দেখেই বলল, আন্টি আপনি দেখতে অনেক সুন্দর। রাহুল তাকে চুপ করতে বলল। কিন্তু সৌরভ বলল, রাহুল তোর মা সত্যিই অনেক সুন্দর। এমন মা পেলে আমিও। রাহুল তার কথা শেষ হওয়ার আগেই বলল, বেশি বকবক করিস না। আমি রান্নাঘর থেকে বিরিয়ানি নিয়ে এলাম। সৌরভ আর রাহুল দুজনেই আমার দিকে তাকিয়ে আছে। সৌরভ বলল, আন্টি আপনার হাত আর মুখ দেখলে মনে হয় আপনি কোনো অভিনেত্রী। আমি হাসলাম। রাহুল বিরক্ত হয়ে বলল, খাওয়া শুরু কর। খাওয়ার সময় সৌরভ বারবার আমার দিকে তাকাচ্ছিল। রাহুল খেয়াল করে বলল, মার দিকে এভাবে তাকিয়ে থাকিস কেন? সৌরভ বলল, তোর মা এত সুন্দর যে চোখ ফেরানো যায় না। আমি লজ্জা পেয়ে রান্নাঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর রাহুল এসে বলল, মা সৌরভ চলে গেছে। ও তোমার সম্পর্কে অনেক প্রশংসা করছিল। সন্ধ্যায় আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম। রাহুল এসে আমার পাশে বসল। সে বলল, মা আজ সৌরভ যা বলেছে সেটা সত্যি। তুমি সত্যিই খুব সুন্দর। আমি বললাম, বাজে কথা বলিস না। সে বলল, না মা আমি সত্যি বলছি। তোমার সৌন্দর্য দেখে আমিও মুগ্ধ হয়ে যাই। হঠাৎ সে আমার হাত ধরল। তার হাত গরম লাগছিল। সে বলল, মা তুমি যখন হাসো তখন তোমাকে দেখতে একদম ফেরেশতার মতো লাগে। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, এসব কি বলছিস? সে বলল, মা আমি সত্যি বলছি। তোমার ঠোঁট দুটো দেখলে মনে হয় গোলাপের পাপড়ি। আমি উঠে দাঁড়ালাম। রাহুল আমার হাত ধরে টানল। সে বলল, মা আমি তোমাকে চুমু দিতে চাই। আমি চমকে গেলাম। রাহুল তুমি কি বলছো? সে বলল, মা আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে না, একজন নারী হিসেবেও। তখনই হঠাৎ আমার মোবাইল বেজে উঠল। ফোনটা তুলে দেখি আমার বোন রিমার ফোন। সে কাঁদতে কাঁদতে বলল, দিদি আমার খুব বিপদ। তুমি এখনই আমার কাছে আসতে পারবে? আমি ঘাবড়ে গিয়ে বললাম, কি হয়েছে রিমা? সে বলল, দিদি আমি বাসায় একা। কেউ জানি কে আমার বাসার চারপাশে ঘোরাঘুরি করছে। আমার ভয় লাগছে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে রাহুলকে বললাম, চলো খালার বাসায় যেতে হবে। রাহুল বলল, এত রাতে কেন মা? আমি পুরো ব্যাপারটা বলার পর সে বলল, ঠিক আছে চলো। আমরা যখন রিমার বাসায় পৌঁছালাম তখন রাত প্রায় 10টা। রিমা দরজা খুলে দিল। তার মুখ ভয়ে সাদা হয়ে গেছে। সে বলল, দিদি আমি 1 ঘন্টা ধরে কারো পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। কেউ জানি আমার বাসার চারপাশে হাঁটাহাঁটি করছে।
রাহুল বলল, খালা, আমি বাইরে গিয়ে দেখে আসি। আমি বারণ করলাম। কিন্তু সে বলল, মা, আমি শুধু একবার দেখে আসি। সে বাইরে গেল। প্রায় 15 মিনিট পর ফিরে এসে বলল, কেউ নেই। হয়তো বিড়াল কুকুরের আওয়াজ হবে। কিন্তু মাঝরাতে আমরা সবাই ঘুমিয়ে পড়ার পর আবার আওয়াজ শুরু হল। এবার আওয়াজটা অনেক স্পষ্ট। কেউ জানি দরজার কাছে হাঁটাহাঁটি করছে। রিমা ভয়ে কাঁপতে শুরু করল। রাহুল উঠে বলল, আমি দেখে আসি। এবার সে টর্চ নিয়ে বাইরে গেল। 10 মিনিট পর ফিরে এসে বলল, মা, খুব অদ্ভুত ব্যাপার। আমি একটা ছায়া দেখেছি। কিন্তু কেউ ছিল না। রিমা বলল, এই বাসায় কি কোনো ভূত আছে নাকি? আমি বললাম, ভূতটুত কিছু নেই। নিশ্চয়ই কোনো চোর হবে। কিন্তু মনে মনে আমিও ভয় পেতে শুরু করলাম। পরের দিন সকালে আমরা স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দিলাম। পুলিশ এসে চারপাশে দেখল কিন্তু কিছু খুঁজে পেল না। তারা বলল, এই এলাকায় মাঝে মাঝে এমন ঘটনা ঘটে। সম্ভবত কোনো মাদকাসক্ত ব্যক্তি। কিন্তু তৃতীয় রাতে যা ঘটল সেটা ছিল আরও ভয়ানক। আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো এলাকা অন্ধকার হয়ে গেল। তখনই আমরা শুনতে পেলাম কেউ জানি দরজায় নক করছে। কিন্তু নকটা ছিল খুবই ধীর আর ভয়ানক। রিমা আমার হাত শক্ত করে ধরল। রাহুল মোমবাতি জ্বালিয়ে দরজার কাছে গেল। সে চিৎকার করে জিজ্ঞেস করল, কে? কিন্তু কোনো উত্তর এলো না। নক বন্ধ হয়ে গেল। আমরা সবাই দরজার কাছে গিয়ে কান পেতে শুনতে থাকলাম। হঠাৎ করেই আমরা শুনতে পেলাম কেউ জানি আমাদের জানালার কাছে হাঁটছে। পায়ের আওয়াজ খুবই ধীর আর ভারী। মনে হচ্ছিল কেউ খুব সাবধানে হাঁটছে। রাহুল টর্চ নিয়ে জানালার কাছে গেল। কিন্তু টর্চের আলো জ্বালানোর সাথে সাথেই পায়ের আওয়াজ বন্ধ হয়ে গেল। সে জানালা খুলে বাইরে তাকাল। কিন্তু কাউকে দেখতে পেল না। আমি বললাম, রাহুল, আমাদের পুলিশকে ফোন দেওয়া উচিত। কিন্তু রিমা বলল, দিদি, পুলিশ এসে যদি কাউকে না পায় তাহলে ওরা আমাদের পাগল ভাববে। চতুর্থ রাতে আমরা জেগে থাকার সিদ্ধান্ত নিলাম। আমরা সবাই বসে আছি। রাত প্রায় 2টার সময় আবার পায়ের আওয়াজ শুনতে পেলাম। এবার আওয়াজটা ছাদের উপর থেকে আসছে। মনে হচ্ছিল কেউ ছাদে হাঁটছে। রাহুল বলল, আমি ছাদে যাব। আমি বললাম, না, খুবই বিপজ্জনক। কিন্তু সে শুনল না। সে ছাদে যাওয়ার সিঁড়ি দিয়ে উঠতে শুরু করল। আমি আর রিমা নিচে দাঁড়িয়ে ভয়ে কাঁপছিলাম। 5 মিনিট পর রাহুল নেমে এলো। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে বলল, মা, ছাদে অদ্ভুত কিছু পায়ের ছাপ আছে। কিন্তু সেগুলো দেখতে মানুষের পায়ের মতো নয়। আমি জিজ্ঞেস করলাম, মানে? সে বলল, পায়ের ছাপগুলো খুবই বড়। আর আঙুলের চিহ্ন দেখতে নখর মতো। রিমা ভয়ে চিৎকার করে উঠল। আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম। পরের দিন সকালে আমরা সবাই মিলে ছাদে গেলাম। সত্যিই ছাদে অদ্ভুত পায়ের ছাপ। সেগুলো দেখতে অনেকটা মানুষের মতো কিন্তু আকারে অনেক বড়। আর সত্যিই আঙুলের জায়গায় নখরের মতো চিহ্ন। রিমা বলল, দিদি, এই এলাকার লোকজনকে জিজ্ঞেস করে দেখি। আমরা পাশের বাসার খালা আম্মার কাছে গেলাম। তাকে পুরো ব্যাপারটা বলার পর তিনি বললেন, আরে বাবা, এই এলাকায় অনেক দিন ধরেই এই সমস্যা। লোকে বলে এখানে একটা জিন থাকে। আমি অবিশ্বাসের সাথে বললাম, জিন? সেটা আবার কি? খালা আম্মা বললেন, বাবা, আমি নিজের চোখে দেখেছি। রাতের বেলা একটা বিশাল কালো ছায়া এদিক ওদিক ঘোরাফেরা করে। কখনো মানুষের আকার, কখনো পশুর মতো। রাহুল বলল, খালা আম্মা, আপনি নিশ্চিত? তিনি বললেন, হ্যাঁ বাবা, শুধু আমি না, এই এলাকার অনেকেই দেখেছে। কিন্তু কেউ কথা বলে না ভয়ে। সেদিন রাতে আমরা আবার জেগে থাকলাম। রাত 3টার সময় হঠাৎ বাইরে থেকে একটা অদ্ভুত শব্দ এলো। মনে হচ্ছিল কেউ গর্জন করছে। কিন্তু সেটা কোনো পশুর গর্জন নয়। একদম অন্যরকম। রাহুল উকি দিয়ে দেখার চেষ্টা করল। হঠাৎ সে চিৎকার করে পিছিয়ে এলো। আমি জিজ্ঞেস করলাম, কি দেখলি? সে কাঁপতে কাঁপতে বলল, মা, একটা বিশাল কালো ছায়া। প্রায় 7-8 ফুট লম্বা। সেটা আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা সবাই ভয়ে জড়স্ট হয়ে বসে রইলাম। প্রায় ঘণ্টাখানেক পর আওয়াজ বন্ধ হল। কিন্তু আমরা কেউ ঘুমাতে পারলাম না। পরের দিন রিমা বলল, দিদি, আমি এই বাসায় থাকতে পারব না। আমার অন্য কোথাও যেতে হবে। আমি বললাম, তুমি আমাদের সাথে চলে আসো। কিন্তু রিমা বলল, না দিদি, ওই জিনিসটা আমাকে ফলো করে। তোমাদের বিপদে ফেলতে চাই না। রাহুল বলল, খালা, আপনি ভয় পাবেন না। আমরা সবাই মিলে এর সমাধান বের করব। আমি ভাবলাম, ছেলেটা কত সাহসী। যেখানে আমরা সবাই ভয় পাচ্ছি সেখানে সে হিম্মত রাখছে। সেদিন দুপুরে আমরা এলাকার একজন প্রবীণ ব্যক্তির সাথে কথা বললাম। তার নাম কামাল মিয়া। তিনি এই এলাকায় 50 বছর ধরে থাকেন। তাকে পুরো ঘটনা বলার পর তিনি বললেন, এই এলাকায় বহুকাল আগে একটা দুর্ঘটনা হয়েছিল। আমি আগ্রহের সাথে জিজ্ঞেস করলাম, কী ধরনের দুর্ঘটনা? কামাল মিয়া বললেন, প্রায় 30 বছর আগে এখানে একটা পরিবার থাকত। তাদের ছেলেটি তার মায়ের প্রেমে পড়ে গিয়েছিল। একদিন সে তার মাকে জোর করতে গিয়ে ভুল করে মেরে ফেলে। এরপর সে নিজেও আত্মহত্যা করে।
রাহুলের মুখ শুনে মলিন হয়ে গেল। আমি কামাল মিয়াকে জিজ্ঞেস করলাম, তারপর? তিনি বললেন, তারপর থেকেই এই এলাকায় অশান্তি। সেই ছেলের আত্মা নাকি এখনও এদিকে ঘোরাঘুরি করে। যে মা আর ছেলেকে দেখে তাদের পিছু নেয়। আমার গায়ে কাটা দিয়ে উঠল। রিমা ভয়ে আমার হাত ধরল। রাহুল বলল, এসব কুসংস্কার। ভূতের কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমি তার কণ্ঠস্বরে ভয়ের কম্পন শুনতে পেলাম। কামাল মিয়া বললেন, এই অশান্তি দূর করার একটাই উপায়। সেই পরিবারের কবরে গিয়ে মোনাজাত করতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কবর কোথায়? তিনি বললেন, এই এলাকার পুরাতন কবরস্থানে। সন্ধ্যায় আমরা 3 জন সেই কবরস্থানে গেলাম। কামাল মিয়া আমাদের পথ দেখিয়ে নিয়ে গেলেন। কবরস্থানে ঢুকতেই একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। যদিও দিনটা ছিল গরম। কামাল মিয়া আমাদের একটা পুরাতন কবরের কাছে নিয়ে গেলেন। কবরের উপর লেখা ছিল রশিদ আহমেদ 1972 1995 আর পাশেই ফাতেমা বেগম 1950 1995। কামাল মিয়া বললেন, এই ছেলেই সেই পরিবার। আমরা কবরের সামনে দাঁড়িয়ে মোনাজাত করতে শুরু করলাম। হঠাৎ করেই চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। পাখিদের ডাক বন্ধ হয়ে গেল। হাওয়া থেমে গেল। তখনই আমরা দেখতে পেলাম কবরের পাশে একটা ধোঁয়ার মতো কিছু উঠছে। ধোঁয়াটা ধীরে ধীরে একটা মানুষের আকার নিল। আমি ভয়ে রিমার হাত শক্ত করে ধরলাম। সেই ছায়ামূর্তি আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করল। রাহুল আমাদের সামনে দাঁড়াল। ছায়ামূর্তিটি কাছে এসে দাঁড়াল। তারপর একটি কণ্ঠস্বর শোনা গেল, আমি রশিদ। আমি আমার মায়ের সাথে অন্যায় করেছিলাম। সেই পাপের কারণে আমি শান্তি পাচ্ছি না। কণ্ঠস্বরটি খুবই কষ্টের। আমি ভুল করেছিলাম। আমার মাকে ভালোবেসে তাকে কষ্ট দিয়েছিলাম। আমি সাহস করে বললাম, তুমি কি চাও? সে বলল, আমি চাই তোমরা আমার ভুল থেকে শিক্ষা নেও। মায়ের ভালোবাসা পবিত্র। সেটাকে কলুষিত করা পাপ। রাহুল এগিয়ে গিয়ে বলল, আমি বুঝতে পেরেছি। আমিও ভুল করতে যাচ্ছিলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি মাফ চাই। আমি তোমাকে ভুলভাবে ভালোবাসার চেষ্টা করেছিলাম। ছায়ামূর্তিটি আস্তে আস্তে ম্লান হয়ে গেল। কামাল মিয়া বললেন, ও শান্তি পেয়ে গেছে। এখন আর কোনো অশান্তি হবে না। আমরা যখন বাসায় ফিরলাম তখন আমার মনে একটা স্বস্তি অনুভব হল। রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি সত্যিই ভুল করছিলাম। একজন মা যেভাবে ভালোবাসেন সেটাই সবচেয়ে পবিত্র। আমি তার মাথায় হাত রেখে বললাম, বাবা, তুমি আমার ছেলে। আমি তোমাকে মায়ের ভালোবাসা দিব।